নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা স্রোতের কুটো। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। স্রোতের কুটো। নামে গোপাল হলেও চেহারাটা তার আদেও নাদুস নুদুস গোপাল মার্কা ছিল না। কেমন একটা লালিত্য বর্জিত, খরা খরা, বেটে খাটো, পাক দেওয়া শক্ত শক্ত ধরনের দেখতে ছিল সে। এই শ্রীহীনতা দারিদ্র্যের বিজয় কেতন না বিধাতারই সৃষ্টিলীলা বৈচিত্র্য তা বলা শক্ত। কারণ তার বাপের অবস্থা বাইরের থেকে দেখতে বেশ হলেও ভিতরটা ছিল অন্তঃসার শূন্য, গজভুক্ত, কপিত্ববৎ। শত বৎসর দেহের রক্ত জল করে তার বাপ হরিকোনাই যে ফসলটা ঘরে তুলত তার 16 আনায় মহাজনের সুদের টানে আর জমিদারের বাকি খাজনা দিতে দিতে চলে যেত। বেচারা গোপনেও কিছু সঞ্চয় করবার অবকাশ পেত না, কারণ ফসল উঠবার মাসখানেক আগে থেকেই মহাজন নালিশের একটা খসড়া আর্জির মুসাবিক তাকে ডেকে শুনিয়ে দিতেন, আর জমিদার মাঠেই কয়াল ডেকে মায়ে সুদ খাজনার মতো ফসল বিক্রি করাতে বাধ্য করতেন। তারপর সংবৎসর আবার মহাজনের দরজায় ঘুরে কোনো রকমে পেটের ভাতের সংস্থান হইতেই টানাটানি হইত। তা ছেলে মেয়েদের জন্য দুধ বা একটু আধটু ভালো খাদ্যের সংস্থান হয় কি করে? বাড়িতে গরু রাখবারও উপায় নাই, কারণ গাইটি দুগ্ধবতী হলেই মহাজনের সুদের টানে তাও মহাজনের বাড়ি চলে যায়। এমনিভাবে টানায় শীর্ণ শ্রীহীন চারা গাছের মতোই গোপালের দিন দিন বয়স বাড়ছিল। সে শীর্ণ ছিল এও সত্য, কিন্তু গাছে উঠে আম, জাম, ডাব, তাল চুরি করতে, গরমের সময় সাঁতার কেটে স্নানের জল ময়লা করতে সে সকলে শ্রেষ্ঠ ছিল। আবার চুরি করবার ফন্দি বাতলাতে, ভট্টাচার্যের চটান বের করতে, খোট্টা আচারওয়ালাকে ঠকিয়ে আচার খেতে বুদ্ধিতে সে সকলের চেয়ে শ্রেষ্ঠ হলেও ধরা পড়লে পরের ঘাড়ে দোষ চাপিয়ে সরে পড়বার বুদ্ধি তার একেবারেই ছিল না। বরং অন্য সকলে যখন সকল দোষ তার ঘাড়ে চাপাত তখন সে নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত এবং সকল দোষের শাস্তি নিজে গ্রহণ করতে কান্না কাটিয়ে যথেষ্ট করলেও দোষ অপরের ঘাড়ে চাপাবার ফন্দি তার মাথা থেকে কিছুতেই বার হতো না। পাঠশালাতেও তার বুদ্ধিটা তলের মধ্যে নিকৃষ্ট ধরনেরই ছিল। তাই 3 বছরে কোনো রকমে প্রথম ভাগ সারলেও দ্বিতীয় ভাগের প্রথম পাতারই 29 ফলার বেকান রকমের আগল্লান ঘাটি আর সে কিছুতেই পার করতে পারলে না। তবে গোপাল নামটা তার এই পাঠশালায় খুব কাজে লেগে গেল, কারণ নামটিতে যুক্তাক্ষর একেবারেই ছিল না। তাই নামের বানান আর সই করাটা সে কোনো রকমে আয়ত্ত করে নিয়েছিল। বাপের মৃত্যুর পর যখন সে প্রথম হ্যান্ড নোট গোপাল কোনাই বলে সই করলে, সেই দিন সে এমন সরল নামের রাখার জন্য স্বর্গগত বাপ মায়ের ওপর আর কোনাই বংশের জন্ম নেওয়ার জন্য ভগবানের ওপর ভারী কৃতজ্ঞ হয়েছিল। এই প্রথম হ্যান্ড নোট কাটলে সে তার ভাইঝি গৌরীর বিয়ের জন্য। গৌরীর বাপ তার বড় ভাই রাখালকে সে বেশ বুঝে উঠতে পারত না। কেবল বাক্সের চাবিটা রাখত আর পাড়ায় পাড়ায় হুঁকো হাতে আড্ডা দিয়ে ফিরত। আর সংসারের যাবতীয় অভাব অনটনের জন্য
গোপালকে 24 ঘন্টায় তিরস্কার করত, কিন্তু বাক্স খুলে একটি পয়সাও অভাব অনটনের প্রতিকারে কখনো ব্যয় করত না। গৌরী 10 বছরের হয়ে উঠল। পাড়ার লোক এত বড় আইবুড়ো মেয়ে ঘরে রাখার জন্য ছিছি করতে লাগলো। তবুও রাখালকে নিশ্চিন্ত দেখে গোপাল একদিন খুব কতকগুলো কড়া কথা শুনিয়ে দিয়ে শ্রাবণ মাসে ভর্তি চাষের সময় চাষ ফেলেই গৌরীর বর খুঁজতে বেরিয়ে গেল। 7-8 দিন পরে এক চাষি গৃহস্থের ঘরে এক পাত্র ঠিক করে, দিন ঠিক করে মহাজনের ঘরে হ্যান্ডনোট কেটে 200 টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরে দেখে রাখাল গৌরীকে নিয়ে মাঠে পলসায় গেছে। আজ রাত্রেই নাকি সেখানে গৌরীর বিয়ে। সে পাত্রের বয়স বছর 25, অবস্থা বেশ ভালোই। 30-40 বিঘে জমিতে 2খান লাঙলের চাষ, আর ভাই ভাগি কেউ নাই। কেবল বাড়িতে থাকে এক বোন আর ভগ্নিপতি, তারাই সংসার দেখে শোনে, কারণ পাত্রটি অন্ধ। গোপালের মাথার ভেতর যেন একটা বিদ্যুৎ খেলে গেল। কান দুটো আগুনের মতো গরম হয়ে উঠল, দেহটা শক্ত হয়ে উঠল। সে নীরবে ঘরের মধ্যে ঢুকে মাচার উপর থেকে তেলে চুবানো পাকা লাঠিটা নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। যাবার মুখে গোপালের স্ত্রী কাত্যায়নী পথ আঁকলে বাধা দিয়ে বললে, কোথায় যাবি? গোপাল বলল, সেই হারামজাদার রাখাল মাথাটা আজ চেলিয়ে দিয়ে আসবো। কাত্যায়নীকে গোপাল বড় ভয় করত। কাত্যায়নীর কথায় সে উঠত বসত। আজও কাত্যায়নী সেই প্রভুত্বেশ্বরে বলে উঠল, কেন কেন? তার মাথাটা চেলিয়ে দেবে কেন শুনি? তার মেয়ে, সে যদি জলে ফেলে দেয় তা তোর কি? গোপাল একটু আশ্চর্য হয়ে বললে, আমার কি? গৌরী আমার ভাইঝিতে। কাত্যায়নী অনেকটা ভ্যাঙানির ভঙ্গিতে মুখ নেড়ে বলে উঠল, ওরে আমার ভাইঝিওয়ালা, একেই বলে মিনসে, নেয় না পায়ের কাছে। মাগি বলে আমার সোহাগ আছে। বলি, তোর ভাইঝি আগে না তার মেয়ে আগে? চাষার ঘরের মুখ্যু কোথাকার। মর্মান্তিক দুঃখের ওপর শ্লেষের কষা খাতে গোপাল যেন পাগল হয়ে উঠল। রাগে সে বেশি কথা কইতে পারলে না, কেবল বললে, কাতি, পথ ছাড়। তার কণ্ঠস্বরের ভঙ্গিমায় কাতি এতটুকু হয়ে গেল। তার উপর গোপালের চোখের চাহনিতে কি যেন একটা দেখে কাতি ভয়ে পথ ছেড়ে সরে দাঁড়ালো। গোপাল বেরিয়ে গেল। মাঠ পশলা 3 ক্রোশ রাস্তা, আকাশ শ্রাবণের জল ভরা কালো মেঘে ছাওয়া, মাঝে মাঝে বিদ্যুৎ আর গুরুগম্ভীর গর্জন। ক্রোশ খানেক না ছাড়তেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। গোপাল তার মধ্যে দিয়ে ছুটছে, প্রাণপণে ছুটেছে তার গৌরী মায়ের জন্য। তার সেই ছোট্ট গৌরী মাটি, যে মাকে হারিয়ে কাকার বুকে এসে মায়ের অভাব ভুলেছিল। তার মায়ের জন্য কান্না চুপ হয়েছিল। যে গৌরীকে সে বিয়ের গল্প বলতে বলতে শতবার রাজপুত্রের মতো বর এনে দিতে প্রতিশ্রুত, সেই গৌরীকে আর সে ভাবতে পারলে না। চোখ ফেটে জল এলো, বুক ভেঙে হাহাকার উঠল। সে মাঠের মাঝেই চিৎকার করে কেঁদে উঠল, গৌরী, গৌরী, মাগো। ঝড়ে বৃষ্টিতে মেঘগর্জনে তার কান্নার আর্তস্বর ঢেকে দিলে, কিন্তু সেই যে সে কাঁদল, তারপর আর সে শক্ত হতে পারলে না। কাতি যে আগুন তার চোখে দেখেছিল, সে আগুন বুঝি বা তার চোখের জলে একেবারে নিভে গিয়েছিল। সে মাঠ পশলার পাত্রের বাড়ি ঢুকেই দাদাকে দেহে তার পায়ে আছাড় খেয়ে পড়ল। দাদা, বাপ হয়ে মেয়ের সর্বনাশ করো না, গৌরীর মুখের দিকে একবার তাকাও। রাখাল বললে, তা কি করে হয়? কথা দিয়েছি আজ রাত্রেই বিয়ে। গোপাল অনেক ভেবে শেষে বললে,
না হয় কিছু একটা টাকা দিয়ে কথাটা ফিরিয়ে নাও, আমি টাকা দিচ্ছি। এই বলে সে টাকা বাঁধা খুঁটটি বার করলে। রাখালের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে একটু সেভাবে বলল, আচ্ছা বল দেখি শ্রীরাম মোড়লকে। বলে বাড়ির ভিতরে গিয়ে প্রবেশ করলে। গোপাল সেইখানে বসে চাদরের খুঁটে চোখ মুছতে লাগলো। এমন সময় বধূ বেশুনি গৌরী, লাল চেলির কাপড় পরা, চোখে কাজল, কাকা কাকা বলে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলে। গোপাল তাকে বক্ষে তুলে নিয়ে অজস্র চুম্বনে তার গণ্ড কপাল ভরিয়ে দিলে। 500 টাকা থেকে অনেক টানাটানি করে 200 টাকায় গৌরীকে রেহাই দিতে শ্রীরাম মোড়ল পাত্রের ভগ্নিপতি শেষে রাজি হলো। গোপালও দেখলে যে শ্রীরাম 200 টাকায় নেমেছে, আর 200 টাকা তার আয়ত্তের মধ্যে। অমনি সে খুঁট খুলে সেই 200 টাকা শ্রীরাম মোড়লের পায়ের কাছে ফেলে দিয়ে গৌরীকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। আর সে দরদস্তুর করতে সাহস করলে না, বা চাইলেও না। 200 কি আজ 1000, 5000 তার কাছে থাকলে সে তা গৌরীর জন্য ঢেলে দিতে পারত। গৌরীকে কোলে করে গোপাল উঠে দাঁড়াতেই শ্রীরাম বলে উঠল, সে কি উঠছেন কি? এই বাদলে যাওয়া হয় এই দুধের মেয়েকে নিয়ে? কাল সকালে যাবেন। গোপাল কিছু বলবার আগেই রাখাল বলে উঠল, কাল আবার গৌরীর জ্বর হয়েছিল, আজ এই জলে ভিজলে। গোপাল তাড়াতাড়ি বসে পড়লে, বললে, জ্বর হয়েছিল? না না, তবে এই জলে যাওয়া হবে না, কাল না হয় একখানা গাড়ি করে যাওয়া যাবে। রাখাল গৌরীকে ওষুধ খাওয়াতে বাড়ির ভিতর নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে শ্রীরামও বাড়ির ভিতর গেল। গোপাল গৌরীর বিয়ের জন্য আবার মহাজনের দরজায় যাবার কথা ভাবতে লাগলো। অল্পক্ষণ পরে শ্রীরাম গাঁজা টিপতে টিপতে এসে বললে, আপনার দাদা বলছিলেন আপনি টানেন তাই। গোপাল ভারী মুগ্ধ হয়ে গেল। সে পরম উল্লাসে বললে, হ্যাঁ, তা বসুন, বাতলার দিনে ভারী মজ হবে। দেন আমি না হয় টিপি। শ্রীরাম তাড়াতাড়ি গাঁজাটুকু গোপালের হাতে ঢেলে দিয়ে বললে, সেই ভালো, সেই ভালো। আমি যখন খাই না তখন এর মর্ম কি বুঝবো? আপনি নিজেই তশাই করুন। গোপাল বিস্মিত হয়ে বললে, আপনি খান না? তবু। শ্রীরাম জিভ কেটে বললে, দেখুন দেখি, আপনি হলেন অতিথি, নারায়ণ। গোপালের ইচ্ছে হলো এমন সৎ লোকের পায়ের ধুলো মাথায় মাখে। দাতা কর্ণ আর শ্রীরাম মোড়লের আতিথেয়তা খুব বেশি তফাৎ তার বোধ হলো না। শ্রীরাম মোড়ল তাড়াতাড়ি আগুন আনতে বাড়ির ভিতর প্রবেশ করতে রাখাল সাগ্রহে জিজ্ঞাসা করল, খবর কি? শ্রীরাম অপরিষ্কার দন্তপাটি বিস্তার করে বলল, টোপ ধরেছে, কলকেতে গাঁজা চড়িয়েছে, আগুন দিয়ে আসছি। রাখাল বললে, ধূত্রবীজ? শ্রীরাম মুখে চোখে একটা বিচিত্র ভঙ্গি করে বললে, একটা গোটা চেরি, ইয়া পাক্কা ঝেড়ে দিয়েছি। শ্রীরাম আগুন আনতে গোপাল আগুন চড়িয়ে কষে কয়েকটা টান লাগিয়ে বললে, আহ, বাদলে ভিজে একেবারে মিঙে গেছিলাম, এইবারে ধাতে এলাম। শ্রীরাম কি একটা কাজে বাইরে যেতেই গোপাল তুড়ি দিতে দিতে গান ধরল, কে জানে হে তোমার নীলে জ্বলেতে ভাসালে শিলে। বাবা, এ তো ভারী চমৎকার গাঁজা। এমন নেশা তো গায়ের গাঁজাতে হয় না। ভরি ট্যাগ কিনে নিয়ে যেতে হবে, পয়সা নেই। তা শ্রীরামের কাছে। ও বাবা, মাথা ঘুরে উঠল যে। ও বাবা, একটু শুই। বলে চুপ করে শুয়েই পড়ল, কি পড়েই গেল তা বলা যায় না। যখন তার চেতনা হলো তখন অন্ধকার শ্রাবণ রজনী অবিরাম বাড়ি ঝড়ায় ঝড়ো ঝড়ো শব্দে মুখরিত। আর সেই শব্দ ছাপিয়ে উঠল একটা শাঁখের শব্দ। এ কি, সে কোথায়? এই মাটির ওপর ভিজে কাপড়ে। এমন সময় আর একবার শাঁখের শব্দ,
আর চাপা হুলুধ্বনিতে তার সব মনে পড়ে গেল। তবে তাকে ঠকিয়ে তার গৌরীমাকে, সেই সোনার পুতুলিকে একটা কানার হাতে তুলে দিলে। সহসা তার দাঁতের ওপর দাঁতগুলো পড়ে একটা নিম্ন ভীষণ শব্দ উঠল। একটা বিদ্যুৎ চমকে উঠল। তার হাতের লাঠিটা, সে লাঠিটা তুলে নিয়ে ঠাউর করে অন্দরের দিকে অগ্রসর হলো। কয়েক পা এগিয়ে গিয়েই একটা দরজার মুখে শুনলে ছিরাম বলছে, বরকনে উঠিয়ে নিয়ে যাও, কাজ হয়ে গেছে। মেয়েরা হলু দিয়ে উঠল, শাঁখ বেজে উঠল। গোপাল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। এমন সময় একটা তীব্র নীল আলোকে সমস্ত ধরনী আলোকময় হয়ে উঠতেই গোপাল দেখল রাখাল দরজা পার হয়ে তার সম্মুখে। অমনি হাতের লাঠি তুলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েই পিছন ফিরে ছুটল। কি হলো ফিরে দেখল না, শুধু শুনলে একটা বিকট আর্তনাদ আর একটা লোকের পতনের শব্দ। রাত্রি প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় গোপাল এসে ডাকলো, কাতি, কাতি। কেরাসিনের ডিবে হাতে কাতি দরজা খুলেই তার দিকে তাকিয়ে চাপা গলায় চিৎকার করে উঠল, ওগো মাগো, গায়ে এত রক্ত। গোপাল তাকে মধ্যপথেই থামিয়ে দিয়ে উত্তর দিল, রাখালের মাথাটায় চেলিয়ে দিয়ে এসেছি। বেটা ছিরামকে পেলে তবে মনের সুখ হতো। ওহ, আমার 200 টাকা নিয়ে আমার গৌরীমাকে। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল। সকালবেলা হতে না হতেই কনস্টেবল, চৌকিদার, দারোগা এসে গোপালের বাড়ি ঘিরে ফেললে, সঙ্গে ছিরাম মোড়ল। আর শুনলে অভিযোক্তা রাখাল কোনাই হাসপাতালে। মারপিটের আর বিয়ের কোণে ছিনিয়ে আনবার চেষ্টায় রাহাজানির অভিযোগে গোপাল হাতে হাতকড়ি পরে বেশ সহজভাবেই গ্রামের লোকের সম্মুখ দিয়ে হাজতে গেল। কোনো লজ্জাই তার হলো না। তার ঠিক দিন 2 পরেই সদর থেকে জামিনে খালাস পেয়ে ফিরে এসে গোপাল মহাজনের দরজায় দরজায় হাঁটাহাঁটি শুরু করে দিলে। কোথাও আর টাকা মেলে না। মুক্তার টাকার জন্য বিষম তাগিদ শুরু করে দিয়েছে। একেই তো মুক্তার গোপালের নির্বুদ্ধিতার জন্য দিনে 3 বার করে জবাব দিচ্ছে। মুক্তার গোপালকে বারবার করে শিখিয়ে দিয়েছিল যে হাকিম যখন জিজ্ঞাসা করবেন, তুমি তোমার দাদাকে মেরেছো, তখন গোপাল যেন জবাব দেয়, না হুজুর। তাহলেই ব্যাস খতম। কারণ মারের সময় কেউ সেখানে ছিল না, সাক্ষী নাই। তাহলেই বাদীর পক্ষে মামলা 1 বাস জলে পড়বে গিয়ে। কিন্তু আদালতের হাকিম যখন সত্যই জিজ্ঞাসা করলেন, তুমি মেরেছো, তখন গোপাল ঠিক বাল্যকালের আমচোরের মতোই চারিদিকে ফ্যাল করে তাকিয়ে রইল। শেষে একটা ধমক খেতে চমকে বলে উঠল, আগে হ্যাঁ, এইরকম হক্কেলের কাজ করে সুনাম তো হবেই না, তার উপরে ব্যাটার জন্য দুর্নাম বরণ করেও মুক্তার মশাইয়ের কাজ করেছে। সেই টাকার টানাটানি হলে আর একবারের বেশি 2 বার জবাব তিনি নিশ্চয়ই নেবেন না। এটা গোপাল বোকা হলেও বেশ বুঝে নিয়েছিল, আর মুক্তার মশাই বুঝিয়ে দিয়েছিলেন। আর এই মুক্তার যে কিছুতেই ছাড়তে পারে না। হাকিমের সঙ্গে মুক্তারের বন্ধুত্ব কত, একসঙ্গে টেনিস খেলে, গলা খুলে হাসে, ফিসফিস করে কথা কয়। শেষে উপায়ন্তরবিহীন হয়ে গোপাল ছুটল একজন প্রতিবেশীর কাছে। বিপিনদা, 10 টাকা তোমায় দিতেই হবে, 10 দিন পরেই দেব। বিপিন লোকটা ছিল মন্দ নয়। সে তার কাতর অনুনয়ে ব্যথিত হয়ে বললে, দেখিস ভাই, আমার হাওয়াতে করা টাকা। গোপাল পরম আশ্বাসের সঙ্গে বললে, আচ্ছা সে তুমি দেখো, 10 দিনের মধ্যে তুমি পাবেই পাবে। তার অভিপ্রায় ছিল দিন 10 মধ্যে মহাজন করে 100 টাকা নিয়ে মকদ্দমার খরচ আর এই রকম হাওলাত যা আছে শোধ করিবে। সে মহাজনের সন্ধানে চারিদিকে ছোটাছুটি শুরু করালে, কিন্তু কেউ হ্যান্ড নোটে টাকা দিতে চায় না, চায় সম্পত্তি বাঁধা।
কিন্তু ওই সম্পত্তি তার বাপের একজনের কাছে বাধা দিতে গিয়েছে। সে আবার কেমন করে কোন ধর্মনীতি অনুসারে মহাজনকে ঠকিয়ে সেই সম্পত্তি বাধা দেবে? আর রাখালের অংশই বা সে বাধা দিয়ে দেবে কোন আইন অনুসারে? এই বাধায় তার টাকা মিলল না। এদিকে খুচরো পাওনাদারের তাগিদে মুক্তারের তিরস্কারে সে অস্থির হয়ে উঠল। শেষে ঘরে লুকিয়ে থেকে কার্তিকে ঘরে নেই বলতে শুরু করলে। কার্তি কিন্তু দিনের মাথায় 100 বারের বেশি মিথ্যে কথা বলতে আপত্তি করত। ওরে ওর নীলেজ মুখ পোড়া, তোর জন্য আর কত মিছে কথা বলতে হবে রে? তোর না হয় ইহকাল নেই পরকাল নেই, কিন্তু আমি পরকালে গিয়ে জবাব দেব কি বল দেখি? গোপাল অতি নির্লজ্জ ভাবেই হাসতে হাসতে বলে, বলবি স্বামীর আজ্ঞে পালন করেছি, জানিস তো পতি পরম গুরু। কাটির সর্বাঙ্গ জ্বলে ওঠে। সে হাত মুখ নেড়ে ঝংকার দেয়, ওরে আমার পতি রে, একেই বলে ভাত দেবে স্বামী নয় কো, ঠ্যাঙা মারবে গোসাই। তুই আসবি লোকের সঙ্গে চুরি বেচুরি করে, আর আমাকে সামলাতে হবে তার তাল। দেখিস দেখি মুখ পোড়া, আর কেউ খোঁজ করলে কেমন করে নাই বলি? তা যদি বলি তো আমার নাম কাতিই নয়। কিন্তু যখন পাওনাদার এসে দরজায় গোপাল গোপাল বলে ডাকে, আর গোপাল যখন শুষ্ক শঙ্কিত মুখে কাতর দৃষ্টিতে চাইতে চাইতে তাড়াতাড়ি ঘরের ভিতর গিয়ে প্রবেশ করে, তখন কিন্তু গোপাল কিছু বলবার আগেই কাঠি আপনা আপনি চাপা গলায় উত্তর দেয়, ঘরে নাই কো। পাওনাদার ঘরে নেই শুনে গালাগালি দিয়ে ফিরে যায়। বিপিন 3-4 দিন ফিরে একদিন ঘরে নাই শুনেও ঘরে ঢুকে গোপালকে বের করে অতি কর্কশভাবে বলল, চোর 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 কোথাকার, ফেল টাকা। গোপাল মিনতি করে বলল, দাদা আর 2 দিন সবুর করো, আমি নিশ্চয়ই দেব। বিপিন ভেঙিয়ে বলল, 2 দিন সবুর করো? সবুর যেন করি নাই, হারামজাদা পাজি, আর 1 দিনও নয়, ফেল টাকা এক্ষুনি। গোপাল বললে, এখন কোথায় পাবো? বিপিন অত্যন্ত রেগে উঠে বললে, কোথায় পাবি তা আমি কি জানি, পরিবার বাধা দে না। কেন শালা? খড়ের গাদায় গুপ্ত অগ্নি যেন খোঁচা পেলেই দাউ দাউ করে জ্বলে ওঠে। এই আঘাতে তেমন ভাবে গোপাল জ্বলে উঠল। সে লাফিয়ে উঠে বলে উঠল, বিপিন দাদা খবরদার। বলে সে মাচার ওপরে রাখা লাঠিকানায় হাত দিতেই বিপিনের রাগ তেজ কোথায় যেন চলে গেল তার ঠিকানা নেই। সে গোপালের দাওয়া থেকে তরাক লাফ মেরে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারলে। নিজের দরজা পর্যন্ত আর থামল না। নিজের দরজায় গিয়ে ফিরে যখন দেখলে যে গোপাল তার পিছন পিছনে আসেনি, তখন সেইখানেই বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে বললে, শালা খুনে। বিপিন চলে যেতেই কাতি ঘোমটা খুলে ফোঁস করে সাপের মতোই গর্জে উঠল, কেমন হলো তো? আজই যদি এই বিহিত না হয় তো আমি গলায় দড়ি দেব। উহ, আমার অদৃষ্টে এত ছিল। বলে গোপালের পায়ের ওপর ঠক ঠক করে মাথা কুটে কাঁদতে কাঁদতে ঘরের ভিতর গিয়ে আছাড় খেয়ে পড়ল। গোপালও বেরিয়ে শটান মহাজনের বাড়ি গিয়ে বললে, তাই করেন রায় মশাই, বন্ধকি দলিল করেন, আমি আজই সই করে দিচ্ছি। এই ল্যান্ড চৌহদ্দি আজই, কিন্তু আমাকে শতখানেক টাকা চাই, বাকি যেদিন রেজিস্ট্রি করব সেই দিন নেব। গোপালের জমি কয় বিঘা উৎকৃষ্ট কদরের। এই রায় মহাশয়ের মহাজনটির জমির পাশেই। একজন হলে বেশ এক চক হয়। মকদ্দমা শেষ হতে হতে গোপালকে সেই বন্ধকি সম্পত্তি আরও বারদুই বাধা দিয়ে ঋণ করতে হলো। এই সময় রাখাল সেরে উঠে গ্রামে এসে বিপিনের বাড়িতে আড্ডা গাড়লে। সন্ধান করে করে সে মহাজনের বাড়ি গিয়ে বলে এলো, আমার সম্পত্তির অংশ গোপালের বন্ধক দেবার এখতিয়ার কি, আমি হতে বাধ্য নই। ফলে গোপালের অবস্থাটা সঙ্গীন হয়ে উঠল। মহাজনের পেয়াদার তাগিদে অস্থির হয়ে সে কোথায় যাবে কি করবে ভেবে কুল কিনারা পায় না। এমন সময় অদৃষ্টের জোরেই হোক বা হাকিমের কলমের জোরেই হোক, মারপিট এবং রাহাজানির অভিযোগে
2 বৎসরের জন্য জেলে গিয়ে বেচারা তাগিদের হাত হতে রেহাই পেল। সংবাদ পেয়ে বিপিন প্রভৃতি গ্রামের লোক বলল, বাবা, 2 বছরের জন্য গ্রামটা ঠান্ডা হলো। আর সেই দিনই অপরাহ্নে রাখাল সদর হতে ফিরে ঘরে যা কিছু তৈজসপত্র ছিল বিপিন প্রভৃতি গ্রামের মাতব্বরকে ডেকে ভাগ করতে আরম্ভ করে দিলে। কারণ সে তো আর এখানে থাকছে না, থাকা চলছেও না। তার জামাইয়ের ধন দৌলত কত, সেখানে দেখবার লোক নাই, কাজেই তাকে তো সেখানে যেতেই হবে, ইত্যাদি ইত্যাদি। কাতি ঢেকি সালে নির্বাক পাথরের মতো বসেছিল। সেদিন গ্রামে বোধন ঘট এসেছে। মোড়লদের চণ্ডী মণ্ডপে আরতির বাজনা বাজছে। এমন সময় পাশে ভট্টাচার্য বাড়ির চাকুরের ছেলে গোবিন্দ পুজোর ছুটিতে বাড়িতে এসেছে। কাকে বলছে, হ্যাঁ, এই আজই এলাম, পুজোর সময় কি বাড়ি ছেড়ে থাকা যায়? কাতির গুমট ভরা বুকখানা হঠাৎ চরচর করে উঠল। শুষ্ক চোখ দুটো হঠাৎ যেন ফেটে গেল। দৃষ্টিরুদ্ধ হলো, অশ্রুর বন্যায় বুক ভেসে গেল। সে সেইখানেই লুটিয়ে পড়ল। জেলে গিয়ে পাওনাদারের তাগিদ, মোক্তার মহাশয়ের খরচের ফর্দ এড়িয়ে গোপাল বেশ আরামেই থাকবে মনে করেছিল। কিন্তু প্রথম দিনই সন্ধ্যায় হতে না হতে তার গাজার মৌতাদ পার হয়ে যেতেই তার ধারণাটা ভেঙে যেতে বাধ্য হলো। 3-4 দিনে তরিতানন্দের বিরহে তার অবস্থাটা প্রায় বজ্রবিরোহিণীর তুল্য হয়ে উঠল। তখন সে শ্রীমতীর পশু পক্ষী তরুলতাকে শ্যামের সন্ধান জিজ্ঞাসা করার মতোই সঙ্গী কয়েদিদের মধ্যে যাকে একটু আড়ালে পায় তাকেই একটু সদুপায় জিজ্ঞাসা করতে লাগল। 5 দিনের দিন তার দুটি মিলে গেল। বহু পুণ্য ফলে সেদিন গোপালের সঙ্গে তরিতানন্দের মিলন হলো। এই দুটিটি হচ্ছে একজন অবস্থাপন্ন ঘরের ছেলে। কি একটা সৎ কাজ করেই তিনি এখানে পদার্পণ করেছেন। তাকেই বিরহ মন্মাদ গোপাল তার প্রিয়তমের সন্ধান জিজ্ঞাসা করতেই সে গোপালের দেহের পানে পাকা সমালোচকের দৃষ্টিতে তাকিয়ে শেষে তার ছাতি চাপড়ে হাতের গুলি টিপে বলল, দেখ, যদি এক কাজ করতে পারো তো আমি যতদিন এখানে আছি রোজ তোমাকে গাঁজা খাওয়াতে পারি। আমিও খাই কি না। এত বড় একটা সংবাদ গোপাল চমকে গিয়ে চোখ দুটো বিস্ফারিত করে বলে উঠল, রোজ? সে বললে, হ্যাঁ, রোজ, যদি তুমি আমার জেলের কাজ করে দাও। আমার কাজ খুব শক্ত নয়, 10 সের করে গম পিষতে হয়। তাহলে আমার সঙ্গে তুমি রোজ গাঁজা খেতে পারবে তুমি? গোপাল তৎক্ষণাৎ বলে উঠল, খুব পারবো, খুব পারবো, কিন্তু আমি যে ঘানি টানি তা তোমার যাতায় যাব কি করে? তার একটা হদিশ করো। সে বললে, তার জন্য ভাবনা নেই তোমার, পয়সা দিলে এখানে সব হয়, সব পাওয়া যায়। ও মদ, গাঁজা, আফিং, সব যা চাও তুমি, সে তোমায় আমি আমার যাতায় টেনে আনছি। আশ্চর্যের বিষয়, ঠিক তার পরদিনই গোপালের ঘানি টানা কাজ বন্ধ হয়ে গং ভাঙার কাজ শুরু হলো। আর যেই লোকটি ঠিক পাশেই, গোপাল প্রাণপণে যাতা ঘুরিয়ে প্রথমে সেই লোকটির গম পিষেও নিজের গম পিষে ফেলল। এই সময় সে কারোর সঙ্গে কথা কয়নি, একবার মুখ তোলেনি, কেবল যাতা ঘুরিয়েই চলল। গোপালের কোষ্ঠীটাও ছিল, আর অনুমানও করা যায় যে গোপালের জন্মলগ্নে নিশ্চয়ই গ্রহরাজ শনিশ্চর অধিষ্ঠিত ছিলেন। শোনা যায় এই গ্রহের নাকি স্বক্ষেত্রে অধিষ্ঠাত্ব হলে অতি বড় মন্দভাগ্যেরও সৌভাগ্যের বিকাশ হয়। তা মনে হয় গোপাল যখন জেলক্ষেত্রে এসেছিল ঠিক সেই সময়ই দেবতা বোধ হয় স্বক্ষেত্রে এসেছিলেন। তাই হঠাৎ একদিন গোপালের অদৃষ্ট এই লোহার বেড়ার মতো সুপ্রসন্ন হয়ে উঠল। জেলের কয়েদিদের জেলের নির্দিষ্ট কাজ সেরে জেলের কৃষিক্ষেত্র ও জেলাবাবুর বাগানে জল দিতে হতো। গোপাল যেদিন জেলাবাবুর বাগানে জল দিচ্ছে এমন সময় একটি 7-8 বছরের ফুটফুটে মেয়ে এসে তার কাছে দাঁড়িয়ে তার চাবি বাঁধা ছোট্ট আঁচলখানি ঘোরাতে ঘোরাতে
শুভ্র আয়ত চোখ দুটি সরল দৃষ্টি মেলে উঠল। হ্যাঁ গা, তুমি কয়েদি? গোপালের বুকটা কেমন করে উঠল। তার মনে পড়ে গেল তার গৌরীমাকে। সেও আর একটু বড়, তবে এই রকম দেখতে, অনেকটা এরকম দেখতে, তবে সে কালো, এত ফুটফুটে। গোপাল স্নেহবিভোর দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল, কথা কইতে পারলে না। সে আবার প্রশ্ন করল, হ্যাঁ গা, বলো না, তুমি কয়েদি কেন হলে? কি করেছিলে? গোপাল আত্মহারা হয়ে জবাব দিলে, তোর জন্যেই মা, তোর জন্যেই। তার মনে হলো সে তার গৌরীর সঙ্গে কথা কইছে। এমন সময় মেট এসে তার পিঠে সপাং করে একটা চাবুক বসিয়ে দিয়ে বললে, হারামজাদ, এখানে এসে গল্প জুড়ে দিয়েছিস বটে। গোপাল একটা যাতনা কাতর আর্তনাদ করে উঠতেই সঙ্গে সঙ্গে সেই মেয়েটিও চিৎকার করে কেঁদে উঠল। মেয়েটির কান্নার স্বর ভেসে উঠতেই জেলারবাবু তার বারান্দায় বেরিয়ে ভারী গলায় হাঁকলেন, কি হয়েছে রে চুনি? সেই ছোট্ট মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মেয়েটকে দেখিয়ে বলল, এ বড় দুষ্টু, একে এমনি মারলে। এ কোনো দোষ করেনি বাবা, আমার সঙ্গে কথা কইছিল, আমায় ভালোবাসে কি না। এই হলো গোপালের ভাগ্য পরিবর্তনের ইতিহাস। এরপর চুনিকে সে রোজ রূপকথা বলতো, চুনির কত আবদার সইত। ক্রমে কৌড়ির অভাব এই ফুটফুটে মেয়েটি তাকে ভুলিয়ে দিলে, আর এই মেয়েটির প্রসাদেই সে অল্প দিনের মধ্যে কয়েদি হতে মেট বা কয়েদি সর্দার হয়ে উঠল। মেট হয়েও সে অন্য মেটদের মতো কয়েদিদের রসদ মেরে অন্য কয়েদিদের ঠেঙিয়ে পয়সা রোজগারের দিকে মন দেয়নি। কোনো রকমে তার গাঁজাটি হলেই খুশি থাকত। ক্রমে সিপাহী মারফত লজেন্স খেলনা কিনে আনিয়ে চুনির ছোট্ট হাত দুটি পরিপূর্ণ করে দিয়ে তার হাসি মুখে দেখবার ব্যগ্র বাসনা সে উন্মত্তের মতো হতভাগ্য কয়েদিগুলোর অর্ধাসন চুরি করতে লাগলো। ক্রমে চুনিকে দিয়েও তার উপার্জন উদ্বৃত্ত হতে লাগলো। দেখতে দেখতে তার কোমরের গ্যাঁজাটা বেশ ভারী হয়ে উঠল। দিনের পর দিন, মাসের পর মাস অতিক্রান্ত হয়ে গোপালের জেলের মেয়াদ ফুরিয়ে এলো। যেদিন সে খালাস হবে তার 2-4 দিন আগে তার সঞ্চয় গণনা করে দেখল 25 টাকা 9 আনা। কিন্তু এ টাকা সে জেলের বাইরে নিয়ে যাবে কেমন করে? জেলের গেটেই তো দিগম্বরী প্রথায় খানা তল্লাশি সব বেরিয়ে যাবে। সে আবার বিষম ফ্যাসাদ, টাকা তো যাবেই, তার ওপর আবার কৈফিয়ত। সে হাঙ্গামা অনেক। ভেবেচিন্তে শেষে সে ঠিক করল, রামদিন সিপাই বেটাকে এর অর্ধেক বখরা দিয়ে তার মারফত টাকা জেলের ফটক পার করে নেবে। তাতে যা পাওয়া যায় অর্ধেক তাই লাভ। তাই দিয়ে সে কাতির জন্য, গৌরীর জন্য কিছু কিনে নিয়ে যাবে। দীর্ঘ বৎসর পরে সে ফিরেছে। শুধু হাতে ফেরাটা কি ভালো দেখায়? রামদিনের সঙ্গে পরামর্শ করে ঠিক করে টাকাটা তার হাতে 3 বার ফিরিয়ে ফিরিয়ে গুনে দিয়ে 2 বৎসর অন্তে গোপাল হাসি মুখে জেল থেকে বেরিয়ে গেল। জেলের ফটকে জেলারবাবু হিতৈষীর মতোই বললে, দেখো বাবা গোপাল, আর যেন দাঙ্গা হাঙ্গামায় যেও না। আর যেন। গোপাল তাকে কথা শেষ করতে না দিয়ে বললে, রাম রাম, কান বলেছি হুজুর, জেলে ঢুকে কান বলেছি, জেলের ভেতর 2 সন্ধে কান বলেছি, আজ আবার এই হুজুরের সামনে কান বলছি। এই বলে সে কান দুটো সজোরে চটচর করে মলে ফেললে। বেরিয়েই গোপাল রামদিন গোসাইয়ের ঘরে গিয়ে চারিদিক চেয়ে চাপা গলায় বললে, তাহলে সে পাইছি আমার সেই টাকা কটা? রামদিন কিন্তু বেশ উচ্চ কণ্ঠে ভারী গলায় যেন একটু বিস্মিত হয়ে বললে, আরে এ ক্যা বাবা রে, রুপাইয়া? রুপাইয়া কিসের রে? তুই কি পাগল হয়েছিস নাকি রে? চাচা ভাগ ভাগ, সুয়ার কাকুনাই। গোপাল খানিকক্ষণ চুপ করে ঘরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। থাকতে থাকতে টপ টপ করে কপটা জল চোখ থেকে ঝরে পড়ল। আর তার কাতির হাতে কিছু তুলে দেওয়া হলো না, গৌরীর তত্ত্ব করা হলো না। তার মনের আশা মনেই থেকে গেল। সম্বলহীন সে, একান্ত সম্বলহীন। কিসে তার আশা পূর্ণ হবে? হায় রে নির্মম সিপাহী, ঠকিয়ে নিলি তার ধর্ম, আর তার ইহকাল তার পরকাল বিক্রি করা টাকা, তার
প্রেমর সম্পদার জন্য নৈবেদ্য সাজাবার সঞ্চয় ঠকিয়ে নিলি? সে ধীরে ধীরে বেরিয়ে গেল। পিছনে ঘরের ভিতর রামদিন বিকন কণ্ঠে প্রাণ খুলে হেসে উঠল। হা হা হা, রুপাইয়া লিভিস, রুপাইয়া লিভিস, রামদিন তেওয়ারি কো পাস, হা হা হা। টাকা কটা হারিয়েই বিষণ্ণ মনে সে চুনিকে দেখতে গেল, কিন্তু সেদিন আর এই ফুটফুটে মেয়েটি যেন তার সমস্ত বুকটা পূর্ণ করে উঠতে পারলে না। একদিন থেকে একটি কচি কালো মুখ, আর একদিকে কাতির গোলালো মুখ ভেসে উঠে তাকে বলেছিল, এসো এসো, তোমার জন্য সাগ্রহে আমরা পথ চেয়ে বসে আছি, এসো গো এসো। গোপাল ভাবতে ভাবতে চলেছে তার কাতির কথা, তার গৌরীমার কথা, নিজের দুর্ভাগ্যের কথা। দীর্ঘ 2 বৎসর যে আশা বুকে নিয়ে পয়সা সঞ্চয় করেছিল, ধর্মাধর্ম মানেনি, শাস্তির আশঙ্কা করেনি, সেই আশা সেই স্বাদ পূর্ণ হলো না। ভাবতে ভাবতেই চলেছে, এমন সময় সে শুনলে রাস্তার ধারেই একটা বাড়ি থেকে কে কাকে বলছে, ওহে যোগী, খড় চাই যে, অনেক টাকার, তা খড়ের ব্যবস্থা কিছু হলো? বোধহয় যোগী উত্তর দিল, আগে না, এখনো সন্ধান কিছু হয়নি, তবে চেষ্টাতেই আছি, দরজে কেউ 25 টাকার নিচে নামে না। সঙ্গে সঙ্গে গোপালের শিক্ষিত মস্তিষ্কে ঝাঁ করে একটা মতলব খেলে গেল। সমস্ত শহরটা তোলপাড় করে ঘুরে একটা গরুর গাড়ির আন্ডা হতে 8-2 খড় হাতে এসে শটান সেই বাড়িতে ঢুকে সদরের কাছে একটা গ্রামের অধিবাসীর পরিচয় দিয়ে খড়ের ওপর 10 টাকা বায়না দিয়ে চলে এলো। ভদ্রলোকটি গোপালের মুখে অনর্গল তার এক কাহন উৎপাদিকা জমির কথা, 4.5 হাত লম্বা খড়ের কথা। অবশ্য সে খড় সে কাউকে বেচে না, সেটা নিজের জন্য রাখে, তাই তার নমুনা আনে নাই। 80-90 কাহন মজুদ খড়ের কথা শুনে গোপালকে কোনো রকম সন্দেহ করার অবকাশ পেল না। তারপর যখন গোপাল বললে, কত খড় চাই আপনার? যত চাই আমি সব দেবো, আর গাড়ি ভাড়া আপনাকে লাগবে না, আমার তো 8 লাঙ্গলের চাষ, 16টা বলদ আছে, পরশু 8খানা গাড়িতেই বোঝাই করে এনে একেবারে কার বেঁধে দিয়ে যাব। এমন কার বাঁধবে সে, যদি আপনি পুকুরের জলে ডুবিয়ে রাখেন তা 1 গাছি খড় পচবে না। এতগুলো সুবিধের মধ্যে পড়ে ভদ্রলোক আর বিবেচনা করবার অবসর পেলেন না। ঝনাত করে 10 টাকা দিয়ে গোপালকে দিয়ে ফেললেন। টাকাটা চাদরে খুঁটে বেঁধে রাস্তায় যখন সে পড়ল, তখন একটা স্বপ্নমাখা হাসিতে তার সমস্ত মুখখানা ভরে উঠেছে। তখন তার চোখের ওপর ভাসছিল 2খানি হাসি মুখে সে আওড়াচ্ছিল, কাপড়ের পাড়ের নাম, চাঁদের আলো না, গঙ্গা যমুনা, নীলাম্বরী কি নকশি পাড়, না চিরিতনের টেক্কা। প্রিয়জনের জন্য সওগাত কিনে বাড়ি রওনা হতে তার দুপুর হয়ে গেল। তবু সে দুরন্ত রৌদ্রেই বেরিয়ে পড়ল। সে আজ কতদিন তার কাতিকে দেখে নাই, গৌরীমাকে বুকে নিতে পায় নাই। সে তার কাতিকে, তার গৌরীমাকে দেখবে। জেলের ভিতরে কত মজার কথা, কত হাসির কথা বলে তাদের জেলের আতঙ্ক ঘুচিয়ে দেবে। রৌদ্র বলে কি সে বসে থাকতে পারে? ক্রোশ 2 রাস্তায় হেঁটেই সে কিন্তু বড় পরিশ্রান্ত হয়ে উঠল। পাশেই একখানা গ্রাম দেখে সে বিশ্রামের আশায় সেখানে সেধিয়ে পড়ল। তখন গ্রামের ভিতর খুব হইচই চলছে, ঢাক ঢোল বাজছে, রাস্তা ভেঙে লোক ছুটছে। ভিড়ের সঙ্গে স্রোতের কুটোর মতো ভেসে গিয়ে গোপাল দেখলে এক জায়গায় অন্নপূর্ণা পূজা। অন্নপূর্ণার পূজক মাথা নেড়ে মাটিতে গড়াগড়ি দিয়ে ভর খেলছে, অর্থাৎ স্বয়ং মা সেবকের ঘাড়ে চেপেছেন। কাউকে ওষুধ দিচ্ছেন, কাকেও হারানো জিনিসের সন্ধান দিচ্ছেন, কাকেও অন্ন বস্ত্রের কষ্ট ঘুচাবে তার আশ্বাস দিচ্ছেন। ঠন ঠন করে পয়সা পড়ছে, আর একজন সেই পয়সা কুড়িয়ে জমা করছেন। অনেকক্ষণ পর দেখে দেখে গোপাল একটা ফন্দি বার করে ফেললে। কাতির জন্য কেনা সিঁদুরের কৌটো, হাতে সিঁদুর নিয়ে কপালে মোটা করে ফোঁটা কেটে আপনার পোটলাকে বেশ শক্ত করে বগলে পুড়ে সেই ভিড়ের ভেতর মাথা ঘুরিয়ে বোবো করতে করতে দরাম করে মাটিতে আছাড় খেয়ে পড়েই বলল, শিব শিব শিব,
আমি শিব। দর্শকগুলোকে তখন ভরের নেশা পেয়ে বসেছিল। তারা সব ব্যস্ত হয়ে কেউ ধুনো কেউ ধূপ দিতে লাগলো। কেউ বা বলছে, দেখেছো, মা অন্নপূর্ণার সঙ্গে সঙ্গে বাবা শিবও এসে হাজির হয়েছেন। একজনকে আবার ভক্তি আবেশে হরিবোল দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সমবেত জনতা হরিধ্বনি দিয়ে উঠল। অল্পক্ষণ পরে গোপাল হঠাৎ উঠে এসে অন্নপূর্ণার সেবকের চুলের মুঠিতে ধরে গদগদ কিল বসাতে বসাতে বলে উঠল, তুই যে এলি, তা কাকে বলে এলি? সেখানে আমায় ভাত রেঁধে দেয় কে? মা অন্নপূর্ণা বাবা শিবের প্রহারের চোটে অস্থির হয়ে শেষে বলে উঠল, ছেড়ে দাও আমাকে, যাই যাই, আর বেরো না। গোপাল সময় বুঝে তার কানে কানে বললে, আদাহাদি বকরা, ছেড়ে দিচ্ছি। সে তখন রেহাই পেলে বাঁচে। তাড়াতাড়ি বললে, তাই তাই, ছেড়ে দাও। শেষ ধূপ ধুনোয় অন্নপূর্ণার মিনতিতে আর দুদিন মর্তধামে থাকতে অনুমতি দিয়ে বাবা শিব সন্তুষ্ট হয়েই কৈলাসে ফিরলেন। আর গোপালও খুব সন্তুষ্ট হয়েই ফিরল ভাগের নগদ 12.5 টাকা ট্যাকে পড়ে। তখন সন্ধ্যা হয়ে এসেছে। গ্রামে হরি সংকীর্তন বেরিয়েছে। তারা গাইছে, দেখে এলাম শ্যাম তোমার রাই কমল ধুলোয় পড়েছে। গানটি শুনে হঠাৎ তার এমন দরাজ মন কেমন উদাস হয়ে উঠল। তার মনে হলো তার কাতি, সেও হয়তো ছিন্ন বস্ত্রে অর্ধাসনে বিশীর্ণা তার সঙ্গে ধুলোয় পড়ে অশ্রুজলে বুক ভাসাচ্ছে। সহসা তার গতি দ্রুত হয়ে উঠল। আহ, এখন যদি তার দুখানা পাখা থাকতো! কাতি, আমি এলাম রে বলে গোপাল বাড়ি ঢুকতেই কাতি ঘর থেকে বেরিয়ে এসে অপ্রত্যাশিত তাকে দেখে স্তম্ভিতের মতো দাঁড়িয়ে গেল। গোপাল হাসি মুখে গঙ্গা যমুনা পাড়ে কাপড় জোড়াটিতে হাতে করে তার দিকে এগিয়ে দিয়ে বললে, আসবার পথে কাপড় দুটো কিনে নিয়ে এলাম, তোর এক জোড়া, গৌরী মায়ের এক জোড়া। একটু তত্ত্ব করে রোজগার করে কাপড় চোপড় কিনেছি। হা হা হা, শুনলে তুই হেসে বাঁচবি না, হা হা হা। কাতি হাতের নুলো দিয়ে কাপড় জোড়াটি ঠেলে সরিয়ে দিয়ে বললে, কালা মুখে হাসতে একটু লজ্জা করে নেড়ে মুখ পোড়া? কার চুরি ডাকাতি করে নিয়ে এসেছিস? তার আবার মজা কি? হ্যাঁ, এই 2 বছর গতরে খেটে খুঁটে দুঃখের ভাত সুখে করে খাচ্ছিলাম, এইবার আবার গেরোর জ্বালায় থানা পুলিশের ঠেলা। কাতির কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। সে দমকা হওয়ার মতোই হঠাৎ পিছন ঘুরে ঘরে ঢুকলো। গোপালের দিকে ফিরে পর্যন্ত তাকালো না। এই উপেক্ষা গোপালের বুকে শেলের মতোই বাজল। মনটা কেমন হয়ে উঠল। এই তার কাতি, যার কাছে ফিরে আসার জন্য দীর্ঘ 2 বৎসর পলের পর পল গণনা করে এসেছে, যাকে পাবার প্রত্যাশায় কারাগৃহের বাইরে পথটিতে ছুটে বেরোতে অহরহ তার ইচ্ছে হয়েছে। এই সে পোটলাটি হাতে করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে পথের অন্ধকারে মিশে গেল। গৌরী এখন 12-13 বছরের হয়ে উঠেছে। এর মধ্যেই সে বেশ সংসার বুঝেছে, পাকা গিন্নি হয়ে উঠেছে। না হই বা উপায় কি? বিয়ের পর মাস 6 যেতে না যেতেই রাখাল ছিরাম মোড়লকে সরিয়ে জেকে কর্তা হয়ে বসল। তার মেয়ে জামাইয়ের সংসারে ছিরাম কর্তৃত্ব করবার কে? তারপর যখন রাখাল ছিরামের কর্তৃত্বকালের হিসেব নিকেশের জন্য ছিরামকে চেপে ধরল, তখন ছিরাম সস্ত্রীক প্রস্থান করাই যুক্তিযুক্ত বোধ করে একদিন তল্পি বেঁধে রাখালকে বললে, তাহলে আজ আমরা যাচ্ছি, তা গাড়িখানা একবার। রাখাল তাড়াতাড়ি বললে, ও কি কথা বাবাজি, যাই কথা কি বলতে আছে বলো, আসি। তা গাড়ি নাও। কেন, তার তো কোনো কথা হচ্ছে না। কথা হচ্ছে সংসারের হিসেব নিকেশটা। দেখো, আমাকে তো আবার এসব বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে। গৌরী তো ছোট টিম নয়। মা কালী মুখ তুলে চাইলে কালী কোলে একটি হয়। ছিরাম খুব উচ্ছ্বসিত হয়েই বললে, তার আর কথা কি? 8 দিন রাত ভগবানের কাছে তো প্রার্থনা করছি, তা হিসেব আমি 2 দিন সুস্থির হয়ে ফিরে এসেই দেব। হিসেব না দিলে চলবে কি করে? রাখাল বললে, তুমি তো বাবাজি মুখ খুলাও। জানতে এক গাছের বাকল ভিন গাছে কিছুতেই লাগে না। নিজের নাতি হলে কি হয়, সে কি দাদামশাই বলে আমার হিসেব ছাড়বে? তা বেশ 2 দিন পরেই এসেই যেন। ছিরাম তাড়াতাড়ি বলে উঠল, সে আর আপনাকে বলতে হবে না,
আমার নিজেরও তো একটা ধর্ম আছে। দেখুন, এই ধর্ম তাকিয়েই আমি এতদিন গদাইয়ের সংসারে বুকে করে এখানে পড়েছিলাম, নইলে আমার ভাত ভুতে খাচ্ছে। তা তবু এতদিন খুড়ো ছিল তাই আমার থাকা চলেছিল, কিন্তু খুড়ো মরে আর আমার থাকা চলছে না, নইলে আপনাকেই বা কষ্ট করে টেনে আনবো কেন? শ্রীরামের খুড়ো একজন ছিল সত্য, কিন্তু সে প্রায় 4-5 বছর পূর্বেই মারা গেছে। সেই দিন অপরাহ্নে গদাইয়ের গাড়িতে শ্রীরাম সপরিবারে মাঠ পশলা ত্যাগ করল। গাড়িখানা বেরিয়ে যেতেই রাখাল একটা খুব বড় রকমের আরামের নিঃশ্বাস ফেলে বলে উঠল, বাপ, একটা গেরো ছাড়লো, চুলোয় যাকে হিসেব, আপদ তো গেল। কিছুতেই ছাড়তে চায় না, ব্যাটা যেন ছিনে যোগ। আর শ্রীরাম গাম ছাড়তেই ভাবলো, বাপ, খুব হিসেবের হাত থেকে এড়ানো গেল, খুব কুমিরকে ডাঙা দেখিয়েছি, ব্যাটা কিছুতেই ছাড়ে না গো, কেবল উল্টো পাল্টে সেই হিসেব হিসেব হিসেব, ব্যাটা যেন ছিনে যোগ। গাড়ির ভিতর তখন শ্রীরাম গিন্নি গদাই গিন্নি কাঁদতে কাঁদতে বেশ স্ফুটস্কণ্ঠেই বলছিল, হে মা কালী, যেন রাত্রির না পোয়ায় মা, তে রাত্রির না পোয়ায়, ওলা ওটাই নিও মা, ওলা ওটাই নিও। ত্রিরাত্রির মধ্যে না হলেও মাস দুয়েক যেতে না যেতে এই রাখাল একদিন সত্য সত্যই ওলা ওটায় আক্রমণে মারা গেল। এই সময় শ্রীরাম আর একবার গদাইয়ের সংসারে মাথা গলাবার চেষ্টা করেছিল, কিন্তু রাখাল এই অল্প সময়ের মধ্যেই জামাদাবাজির মাথার মধ্যে এমন শ্রীরাম বিদ্বেষ সংক্রমণ করে দিয়েছে যে তা বোধ হয় ত্রেতা যুগের রাবণ ও শ্রীরামের বিদ্বেষের চেয়ে বিশেষ কম হবে না। কাজেই শ্রীরাম গদাধরের গর্জন শুনেই দূর থেকে সরে পড়ল, কাছে আর এলো না। কি জানি, গর্জনই যখন এমন, তখন কাছে গেলে যদি আঘাত করে সেটা কি ভীষণই না হবে। এমনিভাবে অন্ধ স্বামীর অভিভাবকহীন সংসার প্রকৃতপক্ষে গৌরীর উপরেই এসে পড়ল। প্রথম প্রথম সে পারবে নাই ভেবেছিল, কিন্তু হঠাৎ একদিন সে উপলব্ধি করলে সে ভারটা তার বেশ হয়ে গেছে। সংসার সমুদ্রে ঘটনাবর্তে ডুবতে ডুবতে গৌরী সাঁতার শিখলে, সে বেশ গিন্নি হয়ে উঠলে। সেদিন ভোরবেলা উঠে গৌরী ঘটিটি হাতে করে বার দরজার চৌকাঠে জল ছাড়া দিতে বেরিয়ে দেখে একটা লোক বাইরের দরজায় একটা পুটুলি মাথায় দিয়ে অঘরে ঘুমোচ্ছে। সে আড়াল থেকে উঁকি মেরে দেখেই সানন্দে বলে উঠল, কাকা। দরজা খোলার শব্দেই গোপালের ঘুম অনেকটা পাতলা হয়ে এসেছিল। এখন এই বহু দিনে ঈপ্সিত কাকা ডাকটি তার তন্দ্রাচ্ছন্ন কানে প্রবেশ করতেই সে উঠে বসে ডাকলে, গৌরীমা। সে তখন প্রত্যাশা করেছিল দুখানি কচি হাত তার গলাটি সাগ্রহে জড়িয়ে ধরবে, কিন্তু গৌরী পাড়ে নজর পড়তেই তার অন্তরের সমস্ত ছবি, সমস্ত কল্পনা বিপর্যস্ত হয়ে গেল। এই গৌরী কিশোরী, উন্মুক্ত যৌবনা, লজ্জা ভাবরতা, কিন্তু তার সেই চঞ্চলা স্নেহশীলা শিশুর সরল সৌন্দর্যে ভরা সেই ছোট্ট মেয়েটি কই কই, তাকে তো সে খুঁজে পাচ্ছে না। তার আগ্রহ ভরা চিত্ত উদাস হয়ে গেল, কিন্তু তবু সে পরম আগ্রহে তার পুটুলিটি গৌরীর দিকে এগিয়ে দিয়ে বললে, গরিব কাকা, তোর মা অল্প কিছু এনেছে, নে মা। গৌরী সাগ্রহে পুটুলিটি হাতে নিল। গোপাল তখনও থামেনি, সে বলছিল, কালী জেল থেকে বেরিয়ে কাপড় কিনে বরাবর থেকে দেখতে এখানে ছুটে এসেছি। আহা, পুটুলিটা পড়ে গেল, এ হে, তেলের শিশিটা ভেঙে গেল, যা। বলে সে তাড়াতাড়ি পুটুলিটা তুলতে গেল। তখন কিন্তু গৌরী সর্বাঙ্গে সেই প্রাতঃকালে ঘেমে উঠেছে, চোখ দুটো স্থির দীপ্ত হয়ে উঠেছে। দরজার বাজু ধরে থাকা সত্ত্বেও তার হাত দুটো মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। গোপাল পুটুলিটা কুড়িয়ে আবার তার দিকে এগিয়ে দিতে গৌরী হাতখানেক পিছিয়ে গিয়ে বলল, যার বাপকে তুমি খুন করতে গিয়েছিলে, মেয়ে হয়ে কোন হাতে তোমার হাত থেকে আমি জিনিস নেব? ও তুমি ফিরিয়ে নিয়ে যাও। আর তুমি আমাকে ভেঙে ভেঙে দিতে এসেছিলে, তোমার জামাই, সেই তুমি এসেছো শুনলে তো খুশি হবে না। আর তুমি বা কোন লজ্জায় তার দরজায় মাথা গলিয়েছ? গোপালের মনে হলো তার বুকের ভিতর গৌরী একখানা জ্বলন্ত লৌহের ডান্ডা চেপে ধরেছে। সে আর গৌরীর মুখ পানে মুখ তুলে চাইতে পারলে না।
ফিরল, পা দুটো তখন কাঁপছিল, দেহখানা এড়িয়ে পড়ছিল। সে কম্পিত পদে এলানো দেহে ফিরল, আর ফিরতে চাইল না। গ্রামের বাইরে এসে একটা বটতলায় বসে সে মোটা করে এক কলকে গাঁজা খেয়ে যেন একটু সুস্থ হলো। তারপর আবার চলল। যেতে যেতে হঠাৎ সে গান ধরল, কে তোমার মন তুমি বা কার, এ মায়ার জগৎ ফক্কি কার। রুদ্ধ কণ্ঠে অভিমান হতা কাতি ঘরের মধ্যে প্রবেশ করে মেঝেয় লুটিয়ে পড়ে খুব খানিকটা কেঁদে নিলে, কিন্তু একটু পরেই তার বুকটা কেমন করে উঠল। আহা, এতদিন পরে মানুষটা ঘরে ফিরে এলো, এই দারুণ গ্রীষ্মের দিন একটু জলও খেতে দিলাম না। আঁচলে মুখ মুছে অনুতপ্তা কাতি তাড়াতাড়ি বাইরে এসে দেখে গোপাল নাই। ভাবলে বাইরের দাওয়ায় থাকবে হয়তো। ডাকতে বার দরজা পর্যন্ত এসে কে যেন তার পা দুটো চেপে ধরলে। নিজে ডাকতে যেতে দুঃসহ লজ্জায় গভীর অভিমানে মনটা ভরে উঠল। সে আবার অগ্রসর হলো না। সেখান থেকে উঁকি মেরে দিলে সেখানে গোপাল নাই। পাড়ার কোথাও গিয়েছে ভেবে কাতে ফিরে গিয়ে দাওয়ায় বসে সে কাস্তে পেরে শাড়ি জোড়াটি নাড়াচাড়া করতে লাগলো। কিন্তু তার সমস্ত বুকের ভিতরটা একটা শঙ্কায় কম্পমান ক্ষণে ক্ষণে শিউরে উঠতে লাগলো। এই আসে করে রাত দুপ্রহর হয়ে গেল। চৌকিদার হাঁক মেরে চলে গেল। বাগদিপাড়ার ভাসানের আখড়ার আওয়াজ চুপ হয়ে গেল। তবু গোপাল ফিরল না। তবে সে কোথায় গেল? সর্বনাশী কাতির জিভের বিষের জ্বালায় জর্জর হয়ে কি সে ঘর ছেড়ে চলে গেল? কাতি কাঁদল। ঘরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে বসে কাস্তে পেরে শাড়ির জোড়াটি বুকে ধরে কাঁদতে কাঁদতে আপনার অজ্ঞাতসারেই সে ঘুমিয়ে পড়ল। পরদিন যখন তার ঘুম ভাঙল তখন ঘরের আঙিনাখানি প্রভাতের তরুণ রৌদ্রে ভরে গেছে। সে তাড়াতাড়ি উঠে দেখে সদর দরজা তেমনি খোলা রয়েছে। তার বুকে শিথিল বন্ধনে ধরা রয়েছে সেই কাস্তের রচা গঙ্গা যমুনা পাড়ের শাড়ি জোড়াটি। তবে তো স্বপ্ন নয়, এ সত্য। কিন্তু সে তো ফিরল না। তবে সত্যই কাতিকে ছেড়ে চলে গেল? তার ইচ্ছা হলো হাহাকার করে বুক চাপড়ে কেঁদে ওঠে। আবার তার রাগও হলো। কেমন ভালোবাসা তার, যে সে তার অভিমান বুঝলে না। তার অভিমান ভরা প্রেম সম্ভার পায়ের দোলে চলে গেলে। যাক, কাতিকে কাঁদাতে সে পারবে না। দেশে তো বিষের এখনো অভাব হয় নাই। রায়দিঘির কালো জল তো এখনো শুকিয়ে যায় নাই। বেশ, তাই হবে। কাতি উঠে নিত্য নৈমিত্তিক গৃহকর্ম করতে আরম্ভ করলে। পড়শি গোপাদের মেয়ে সাতু তাকে একবেলার বাসি কাজ সারতে দেখে জিজ্ঞাসা করল, কি লো কাতি, আজ এত দেরি যে? কাতি শুষ্ক কণ্ঠে উত্তর দিল, ঘুম ভাঙে নাই। সাতু তার মায়ের মুখের দিকে চেয়ে বিস্মিত হয়ে উত্তর দিল, ও কিলো, মুখখানা তোর এমন কালি মেরে গেল কেমন করে? চোখের কোল দুটো ফুলেই বার হয়েছে কেন? ও মা, গালে যে এখনো চোখের জলের দাগ। বলি এত কাঁদলি? কাতি ঝংকার দিয়ে উঠল, হ্যাঁ, সারা রাত কাল নাগরের সঙ্গে ঝগড়া করে কেঁদেছে যে, তাই তো উঠে এলো এত বেলা। নাগরের উকলে একা শতুর রাগে ফুলে সাতটা হয়ে উঠল। নাগর নিয়ে সাতুর একটু প্রচ্ছন্ন ইতিহাস ছিল। সে একেবারে সপ্তমে চড়ে কাতির যেখানে যে আছে সকলের কাঁচা মাথা ভক্ষণ করে খুব একচোট শুনিয়ে দিয়ে শেষ কাতির একটা কাল্পনিক নাগর জুটিয়ে নিয়ে চেঁচাতে পল্লী পথে বার্তাটি প্রচার করতে করতে গ্রামের অপর প্রান্ত পর্যন্ত চলে গেল। কাতির কাঁদি মনটা কাটবার একটা সুযোগ পেয়ে কেঁদে অনেকটা হালকা হয়ে এলো। প্রহর খানিক বেলা হয়ে গেল, কাতি তখনও কাঁদছে। এমন সময় গোপাল বাইরের দাওয়ায় উপরে এসে বলল, তখন যে গাইছিল, কে তোমার মন তুমি বা কার, মায়ার জগৎ ফক্কি কার। গোপালকে ফিরতে দেখে কাতির সব আশঙ্কা সব দুঃখ মুছে গিয়ে অদরে হাসি ফুটে উঠল।
মন তার বলে উঠল, পোড়ারমুখী কাতির আঁচলের গিঁট ছিঁড়ে তোমার যাবার সাধ্যে কি? চোখে তখন তার অশ্রু অধরে হাসি। সে তাড়াতাড়ি গুড়ের শরবত তৈরি করে একটা ফুটি ছাড়িয়ে কুটে বাইরের দাওয়াতে এসেই গোপালের সামনে নামিয়ে দিয়ে বললে, খাও। গোপাল যেন কিছু বুঝতে পারলে না। সে কাতির দিকে তার হাতদোর ম্লান চোখ দুটি তুলেই চাইতেই কাতির মনে পড়ল গোপাল বুঝি রাগ করেছে। সে অন্যদিকে মুখ ফিরিয়ে একটু টেপা হাসি ফেসে বললে, তোমার মদন মোহনের রাগ হয়েছে বুঝি? নাও খাও। পুরুষ মানুষের রাগ করে না, মান করে মেয়েরা। কাতির এই মধু ভরা মিষ্টি কথায় গোপাল যেন ভেঙে পড়ল। তার উপেক্ষিত হিয়াখানি হাহাকার করে উঠল। সে স্ত্রীলোকের মতো ফুপিয়ে কেঁদে কেঁদে উঠে বলল, কাতি, গৌরী আমায় তাড়িয়ে দিলে। গৌরীর নাম করতেই কাতির বুকে যেন মুগুরের ঘা মারলে। তবে তো কাতির ওপর রাগ করে গোপাল গৌরীর বাড়ি গিয়েছিল, আর কাতি সারা রাত্রি অশ্রুর জলে বুক ভাসালে। এই গৌরীর জন্যই না তার এত দুর্দশা। জেলে গেল, সর্বস্ব মহাজনের দায়ে বিকিয়ে গেল, আর সেই গৌরীর দৌড়ে গেল মুখ পোড়া ঠাঁইয়ের জন্য। আরও তার মনে হলো, তবে তো গৌরী হলো গোপালের কাছে কাতির চেয়েও বেশি। এই মুহূর্তে মিলন বাসন্তীর সুষমা ভরা কাতির বুকখানা ঈর্ষায় কালবৈশাখীতে বিপর্যস্ত হয়ে গেল। কাতি কোন কথাটি না বলে উঠে চলে গেল। দিন দিন স্বামী স্ত্রীর ব্যবধানটা বাড়তেই লাগলো। সাতর সেদিন ছকড়ার মুখে জুটিয়ে দেওয়া নাগরের কথাটি পল্লীর উর্বর ক্ষেত্রে দিন দিন পল্লবিত হয়ে উঠছিল। গোপালও সে কথা শুনেছিল, কিন্তু সে কথা বিশ্বাস করে নাই, কারণ সে সাতুকে জানত, কাতিকেও জানত। তবু এখন কাতির চিরভস্বৎ সংকারের মধ্যে সে যেন নতুন অর্থ দেখতে লাগলো। দিন দিন অশান্তি বেড়েই চলছিল। যখন কাতি ভালো মনে থাকে, গোপালের কাছে হাসি মুখে তার সকল দুঃখ দুঃখের নিবেদন করতে চায়, তখন গোপালের মুখখানা হয়তো অন্ধকার হয়ে থাকে, মনোমন্দির রুদ্ধ হয়ে থাকে, পূজা দিনই ব্যর্থ হয়ে ফিরে আসে। আবার গোপাল যখন হাসি মুখে আশা ভরা বুকে কাতির বুকে জুড়াতে যায়, তখন কাতির বুকে হয়তো আগুন জ্বলছে, শান্তিকামী অসহ উত্তাপ শিউরে ফিরে আসে। কচিত কখনো হাসি মুখে কাতির হাতে পোতা করবি গাছটির তলে বসে, কিন্তু কেউ আগে ক্ষমা চাইতে পারে না। দারুণ অন্তরায় হয়, ফলে ভুল না ভাঙার জন্য এই কচিত কখনো মিলন সুযোগটাও দূর হতে দূরান্তরে গিয়ে পড়তে লাগলো। ক্রমে এমন হয়ে উঠল যে গোপাল তার বাড়িতে টিকতে পারে না, কিন্তু সে যায় কোথায়? নিজেদের সমাজ গোপালকে যেতে চায় না। সেখানে বসে তার অহরহ মনে হয় সকলে ওকে ঘৃণার দৃষ্টিতে দেখছে। কে কোথায় কি প্রসঙ্গে ইঙ্গিত করছে তার ইতিহাস নেই হলে তা সে সইতে পারে, কিন্তু সাতুর রটানো কাতির কলঙ্ক তা সে কিছুতেই সহ্য করতে পারে না। দেখতে দেখতে গোপালের আশ্রয় মিলল। বাগদিপাড়ার এক ভাসানের দল গড়ে উঠেছিল। গায়ক গোপাল অনায়াসেই তার মধ্যে মিশে গেল। এতটুকু সংকোচ তার হলো না, এতটুকু ঘৃণা তার হলো না, কারণ গায়ক হিসেবে সে সেখানে ওস্তাদের উঁচু আসন পেয়েছিল, আর পেয়েছিল সরল উদার তার মতো উদ্দাম কোটি জীবন। কাতি খুব গাল দিলে, গ্রামের লোক ছিছি করলে, বিপিন প্রভৃতি মাতব্বরের দল সকলকে সাবধান হতে বললে, চৌকিদারকে ডেকে গোপালের উপর নজর রাখতে বলে দিলেন, কারণ ভাসানের দলের কর্তা রামভল্লা ডাকাতের সর্দার। চৌকিদার নিয়মিত দেখে গোপাল সন্ধ্যাবেলা যায়, রাত দুপুরে ফেরে, একদিনও তার ব্যতিক্রম নাই। রামভল্লা সত্য সত্যিই ডাকাত ছিল। ভাসানের দলে থাকতে থাকতে গোপালও এক স্পষ্ট আঁচ অনুভব করলেও সে এদের দলে মিশতে সাহস করেনি, কারণ ডাকাতের মতো কলিজা তার ছিল না। তাছাড়া আর সে চুরিতে যাবে না স্থির করেছে। কাতির মনের মতো হবে,
কাদের সঙ্গে শীঘ্রই সে মিটমাট করবে স্থির করছে, নইলে সে আর পারে না। তার বুভুক্ষ প্রাণ অহরহ চিৎকার করছে, শান্তি, একটুকু সহানুভূতি, একটুকু প্রাণের টান, নইলে সে যে আপনাকে অনুভব করে ছিন্ন বন্ধন, স্থানভ্রষ্ট উল্কার মতন বন্যা স্রোতের মুখে কুঠিরের মতন ভেসেই চলেছে। আশেপাশে এতটুকু আশ্রয় নাই যাকে আশ্রয় করে সে তার গতিধারা ফিরিয়ে নেয়। সেই আশ্রয় সে চায়। সেদিন রাত্রে বেশ সকাল সকালই ফাঁসানের আখড়ায় ভেঙেছিল। রাত্রে রামভল্লার কোথায় যাবে, কি কাজ আছে? গোপাল সেদিন খুব দরাজ মন দিয়ে বাড়ি ফিরছিল। খাঁজার নেশাটি তখন সবে সরে এসেছে, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর শুক্লা অষ্টমীর চন্দ্রকিরণে ধরণী যেন মন্ত্রমুগ্ধ। সে ভাবতে ভাবতে আসছিল, আজ নিশ্চয়ই কাটি জেগে আছে, আজ তার সঙ্গে মিটমাট করতেই হবে, পায়ে ধরতে হয় তবেও শিকার। ইদানিন্তন গোপাল রাত্রে যখন ফিরত তখন কাতি ঘরের ভিতর খিল দিয়ে ঘুমিয়ে থাকত। রান্নাঘরের ভিতর তার খাবার থাকতো, আর বাইরে দেওয়ায় বিছানা করা থাকতো। গোপাল রাত দুপুরে এসে রান্নাঘরের শিকল খুলে খেয়ে শুয়ে পড়ত। তখন ক্লান্ত শরীর নেশা খোয়ারির মুখে, বিমুখ অন্তর কাতির রুদ্ধ ধারে সাধ্য সাধনা আর ভালো লাগতো না। গুনগুন করে গান গাইতে গাইতে বাড়িতে প্রবেশ করে দেখে দাওয়ার উপর মাদুর বিছিয়ে কাতি শুয়ে ঘুমাচ্ছে। সে প্রফুল্ল মনে কাঠের বিছানার পাশে গিয়ে বসল। মিটমিট করে সর্ষের তেলে সন্ধ্যাদি জ্বলছিল। তারই অস্পষ্ট আলোয় মাখানো কাতির যৌবন সুষমা ভরা দেহখানি দেখতে দেখতে সে যেন মাতাল হয়ে উঠল। সাগ্রহ বাহুবন্ধনে কাতির দেহখানি দৃঢ় আলিঙ্গনে বক্ষে চেপে ধরে তার অধরে একটি দৃঢ় চুম্বন এঁকে দিল। চেতনা হতেই কাতি এক ঝটকায় নিজের গোপালের বাহুবন্ধন থেকে মুক্ত করে নিয়ে পাগলের মতোই যেন বলে উঠল, আমায় কি বাগদির মেয়ে পেয়েছিস রে মুখ পোড়া, জাত খোয়ানো চাষা, আমায় তুই ছুলি কি করে বলে, জানা বাগদি পাড়ায় জানা। গোপাল উঠে দাঁড়ালো, তারপর বলল, তাই চললাম কাতি, আর তোকে ছোব না, মা কালী সাক্ষী রইল, বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। কাতি মিনিট দুই স্তম্ভিতের মতো দাঁড়িয়ে থেকে গোপালের পিছন পিছন আবার গলায় পা দিয়ে জারে মুখ পোড়া বলতে বলতে ছুটে বাইরে এসে দেখে গোপাল নাই, সে চলে গেছে। কাতি ফিরে এসে আছাড় খেয়ে দাওয়ার ওপর পড়ল। তার অঞ্চল তাড়িত বায়ু প্রবাহের দ্বীপটি নির্বাপিত দ্বীপের দীর্ঘ শ্বাসের মতোই সকরুণ গন্ধে দাওয়াটি ভরে গেল। কাঁদতে কাঁদতে কাতি কখন ঘুমিয়ে পড়ল। সকালবেলা একটা গোলযোগে তার চেতনা হতে সে যা দেখলে তা সে বিশ্বাস করতে পারল না। হাতে হাত কড়ি পড়ে নত শিরে গোপাল, তার সঙ্গে পুলিশ। শুনলে কাল রাত্রে জয়পুরের ডাকাতিতে সে ধরা পড়েছে। দারোগাবাবু তখন বলছে, সকলের নাম তুই করে দে, তোকে খালাস করে দেব। তারপর কাতিকে বলছে, ওগো তুমি বলতে বলো, বললেই তো সে বেকসুর খালাস পাবে। কাতির সর্বাঙ্গ যেন হিম হয়ে গিয়েছিল, কোনো শক্তিই তার ছিল না। সে কিছুই বলতে পারলে না, গোপালও কিছুই বলতে পারল না, শুধু ফ্যাল করে চেয়ে রইল। আশেপাশের ভিড় থেকে বিপিন বলে উঠল, চিরকাল সে গাধাই থাকলি রে, নাম করে দে না রে বাপু, খালাস পাবি। আর কেন তোর এই দুর্মতি হলো বল দেখি, জোর চুরি করে খাচ্ছিলি, শেষে ডাকাত হলি রে। অনেক ব্যর্থ চেষ্টার পর পুলিশ গোপালকে নিয়ে চলে গেল। আর কাতি পাথরের মতোই যেমনভাবে বসেছিল ঠিক তেমনভাবেই বসে রইল। খুঁটিতে ঠেস দিয়ে পা দুটি ছড়িয়ে নয়নে অশ্রু নাই। জনতা দেখে সে ঘোমটা যে মাথায় টেনে দিয়েছিল সে ঘোমটাও তেমনই টানা। চিন্তা করবার শক্তি পর্যন্ত তার ছিল না, শুধু কানে বাজছিল, কাতি আর তোকে ছোব না, আর তোকে ছোব না, আর তোকে ছোব না। সুদীর্ঘ 20 বছর পরে এক বাসন্তী প্রভাতে এক শীর্ণ বৃদ্ধ শুক্লকেশ অবলক্ষণবিত
শূন্যগুলুম্ফ নির্বাক স্তম্ভিতের মতো হরিকোনাইয়ের মাটিতে মিশিয়ে যাওয়া ভিটের ধারে দাঁড়িয়েছিল। ভিটের কোনো চিহ্ন নাই, শুধু কাতির হাতে পোতা সেই কবরী গাছটি বাসন্তের ছোঁয়া রক্ত কবরীর ভারে নত হয়ে পড়েছিল। বিপিন মাঠে তদারক করে ফেরার পথে তাকে সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললে, কে হে তুমি, রাস্তার মাঝে এমন দাঁড়িয়ে? বৃদ্ধ যেন একটু চমকে উঠল। তারপর নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলে, বলতে পারেন এখানে কোথায় হরিকোনাইয়ের বাড়ি? কথা শেষ করবার পূর্বেই বিপিন বলে উঠল, এই যে সামনেই তোমার মাটিতে চারিয়ে গিয়েছে, যাবে না? চুরি ডাকাতি করলে কি আর বংশ থাকে, না ভিটে থাকে? হরিকোনাইয়ের বেটা রাখাল তো একটা মেয়ে, সেটাও বাজা, ছেলে টেলে হলো না। আর গোপালের তো বংশই ছিল না। গোপলা আবার জয়পুরে খুন ডাকাতি করে যাবজ্জীবন কারাবানি গেল। বেটার পরিবারটিও যেদিন এই খবর এলো সেই দিনই রায়দিঘির জলে ডুবে মরল। ও কি চলল যে হে? বৃদ্ধ চলতে চলতে উত্তর দিল, খাঁচার দোকানটা কোন দিকে বলতে পারেন? কিন্তু বিপিন কোনো উত্তর দিবার আগেই সে গান ধরলে, দেখে এলাম শ্যামা তোমার সাধের ব্রজধাম, শুধু নাম মাত্র আছে।